আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, একটি প্রশ্ন করি। এই শূন্য কি আসলে একটি সংখ্যা, অথবা √2 কি একটি সংখ্যা, অথবা 3.5 পাই এগুলো কি একই ধরনের সংখ্যা? এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে আমাদেরকে জানতে হবে বাস্তব সংখ্যা সম্পর্কে। আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা একদম সহজভাবে বুঝব। চলো শুরু করি। তো আজকের বিষয় হচ্ছে বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যা, স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4 এভাবে চলতেই থাকবে। মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন এভাবে চলতে থাকবে যত পর্যন্ত যাবে। এগুলো সব হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাকে আরেকভাবে প্রকাশ করা যায়, তা হলো ধনাত্মক অখণ্ড সংখ্যা। মনে রাখবা শিক্ষার্থীরা, এগুলা কিন্তু MCQ তোমাদের প্রশ্নে আসতে পারে। তো আগেবারই 2, 3, 5, 7 ইত্যাদি হলো মৌলিক সংখ্যা। এখন মৌলিক সংখ্যা কি সেটা আমাদেরকে জানতে হবে। মৌলিক সংখ্যা হলো গুণনীয়ক, মানে হলো যে সংখ্যাগুলো দিয়ে কোনো একটি সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায়। অর্থাৎ এই 2কে দুইটা মাত্র সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায়, 1 এবং তার নিজস্ব মান 2 দিয়ে, এবং 3কেও সেম, 1 এবং তার নিজস্ব মান 3 দিয়ে নিঃশেষে ভাগ করা যায়। তাইলে মৌলিক সংখ্যা, যতগুলো মৌলিক সংখ্যা আছে, এই সব মৌলিক সংখ্যাকে দুইটা করে মাত্র গুণনীয়ক আছে। প্রত্যেক মৌলিক সংখ্যার 2টা করে গুণনীয়ক আছে। এটা হলো মৌলিক সংখ্যা চেনার উপায়। এবং যৌগিক সংখ্যা হচ্ছে 2-এর অধিক গুণনীয়ক থাকবে। যেমন 4কে আমরা 1 দিয়েও ভাগ করতে পারি, 2 দিয়েও ভাগ করতে পারি এবং 4 দিয়ে ভাগ করতে পারি। তার মানে 2-এর অধিক গুণনীয়ক রয়েছে, যার ফলে এগুলো হচ্ছে 4, 6, 8, 9 এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। তো আশা করি বুঝতে পারছো। দুইটি স্বাভাবিক সংখ্যার গসাগু 1 হলে এদেরকে পরস্পরের সহমৌলিক সংখ্যা বলা হয়। যেমন 6 ও 35 পরস্পরের সহমৌলিক সংখ্যা। যেমন আমি একটু বুঝিয়ে বলি। 6কে আমরা কত দিয়ে ভাগ করতে পারি, দেখো। 6 ভাগ 1 হচ্ছে 6, 6 ভাগ 2 হচ্ছে 3, 6 ভাগ 3 হচ্ছে 2 এবং 6 ভাগ 6 হচ্ছে 1। অর্থাৎ 1, 2, 3 এবং 6 হচ্ছে 6-এর গুণনীয়ক। এবং 35-এর গুণনীয়ক হচ্ছে 35-এর গুণনীয়ক হচ্ছে 35 ভাগ 1 সমান 35। তারপরে 5 7 35, 7 ইন্টু ভাগ 5 35 ভাগ 5, 5 7 35, 35 ভাগ 7, 5 7 35 এবং 35 ভাগ 35 সমান হচ্ছে 1। তার মানে হচ্ছে 35-এর গুণনীয়ক হচ্ছে 1, 5, 7, 35। তাহলে দেখো বন্ধুরা, এখানে 1 এবং 1 এই দুইটা হচ্ছে আমার মৌলিক সংখ্যা, এই যে সহমৌলিক, মানে দুইটার মধ্যেই আমার 1 আছে, আর কোনো কিছু মিল নেই, এজন্য হচ্ছে সহমৌলিক। মানে দোনোটা সংখ্যার মধ্যে আমার যে সংখ্যাটা মিল থাকবে সেটা হচ্ছে আমার সহমৌলিক সংখ্যা। তার মানে 6 ও 35 পরস্পর সহমৌলিক সংখ্যা। এই যে দেখো, 6-এর মধ্যে 1 আছে, আর কোনো সংখ্যা মিল নেই, এবং 35-এর মধ্যে আমার 1 আছে, আর কোনো সংখ্যা মিল নেই, যার ফলে 1 হচ্ছে আমার সহমৌলিক সংখ্যা। তাহলে এই যে 1 হল, এই যে দেখো, দুইটি স্বাভাবিক সংখ্যার গসাগু 1 হলে এদের পরস্পরকে সহমৌলিক সংখ্যা বলা হয়। তার মানে দুইটির মধ্যেই 1 আছে, এজন্য 6 ও 35 পরস্পরের সহমৌলিক। আশা করি বুঝতে পারছো। এবং সামনে বাড়ি পূর্ণ সংখ্যা।
শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। অর্থাৎ এই যে -3, -2, -1, 0, 1, 2, 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা। এটা জাস্ট বোঝানোর কিছুই নেই, এটা আমরা সকলেই বুঝতে পারছি। এবার আগে বাড়ি ভগ্নাংশ সংখ্যা। আমরা জানি ভগ্নাংশের মধ্যে একটি হচ্ছে লব আর একটি হর থাকে। লবটি উপরে থাকে, হরটি নিচে থাকে। আকারের কোনো সংখ্যাকে সাধারণ ভগ্নাংশ সংখ্যা, সংক্ষেপে ভগ্নাংশ বলা হয়, যেখানে কিউ অসমান 0 এবং কিউ অসমান 1 দুইটা শর্ত দিছে যে এই ভগ্নাংশ হতে হলে হরটা কিউ হরের মান 0 এবং 1 হবে না, এবং কিউ দ্বারা পি নিঃশেষে বিভাজ্য হবে না। নিঃশেষে বিভাজ্য হবে না মানে বাকশেষ থাকবে, এটার বাকশেষে কোনো না কোনো সংখ্যা থাকবে। এটাই হলো ভগ্নাংশ। এবং যেমন এই যে 1/2, 3/2, -5/3 ইত্যাদি হলো সাধারণ ভগ্নাংশ সংখ্যা। কোনো সাধারণ ভগ্নাংশ p/q এর ক্ষেত্রে পি এই চিহ্নটা দ্বারা বোঝায় যে যেদিকে মুখ থাকবে, যে এই চিহ্নটার মুখটা এইদিকে, মানে কিউটা হচ্ছে পি এর চেয়ে বড় হলে ভগ্নাংশটিকে প্রকৃত ভগ্নাংশ বলে। তাহলে পিটা কি আমার এখানে এই যে দেখতে পাচ্ছেন, পি হচ্ছে আমার লব আর কিউ হচ্ছে আমার হর, মানে লবের চেয়ে হর বড় হবে, তাহলে এটাকে কি বলা হবে? প্রকৃত ভগ্নাংশ। লবের চেয়ে হর বড় হলে প্রকৃত ভগ্নাংশ। এই যে দেখেন এখানে লবগুলো হচ্ছে ছোট আর হরগুলো হচ্ছে বড়, এজন্য এটা কি প্রকৃত ভগ্নাংশ। আর পি হচ্ছে আমার বড় হবে, মানে লবটা হচ্ছে বড় হবে এবং হর হচ্ছে ছোট হবে, হলে ভগ্নাংশটি অপ্রকৃত ভগ্নাংশ। যেমন তাহলে এই যে আমার লব হচ্ছে বড়, এই যে দেখেন লব এটা কি পি না, পি এর মান এখানে বসে নিয়েছে, এই সবগুলা দেখেন বড়, আর কিউ হচ্ছে আমার এই নিচেরগুলা, কিউ হচ্ছে সবগুলা ছোট, এই জন্য ইত্যাদি অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে বুঝতে পারলাম প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশ। আশা করি খুব সহজেই আমি বোঝাতে পারছি। আচ্ছা, মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা হচ্ছে p/q আকারের কোনো সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয় যখন পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ অসমমান 0। তার মানে কিউর মানটা 0 হবে না। এখানে কিউ মানে কি? কিউ হচ্ছে হরের মানটা 0 হবে না। যেমন 3 এর 1 সমান 3, 11 এর 2 সমান 5/5.5, 5/3 সমান 1.666। এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, এই অমূলদ মানে মূলদ সংখ্যা চেনার উপায় হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা হবে অথবা দশমিকের পরে মিশ্র সংখ্যা হলে সেটা দেখা গেছে 3-4 ঘর পরেই গিয়ে থেমে যাবে। আর যদি মিশ্র সংখ্যা না হয়ে দশমিকের পরে একই ধরনের সংখ্যা হয় তাহলে সেটা চলমান থাকবে। তাহলে এগুলো হচ্ছে মূলদ সংখ্যা চেনার উপায়। যেমন এই যে 1 এর পরে চলমান আছে 666, একই ধরনের সংখ্যা চলমান থাকবে। আর যদি মিশ্র সংখ্যা যেমন 5 এর পরে 6, 6 এর পরে 7 এরকমের হলে দেখা গেছে 3-4 ঘর বা 5 ঘর নির্দিষ্ট একটা ঘর সামনে গিয়ে থেমে যাবে। তাহলে এটা হচ্ছে আমার মূলদ সংখ্যা। যে কোনো মূলদ সংখ্যাকে দুইটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসাবে লেখা যায়। সহমৌলিক সংখ্যার অনুপাত মানে হচ্ছে এই যে এটা হচ্ছে আমার একটা অনুপাত, এটা হচ্ছে একটা আমার অনুপাত, ঠিক আছে? এবং সহমৌলিক মানে কি? এটাকে আমি এই 11কে যদি আপনি ভাগ করেন তাহলে দেখবেন 1 এবং 11 দ্বারা শুধু ভাগ করতে পারতেছেন, আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবেন না। তাহলে 1 আমার হচ্ছে মৌলিক সংখ্যা বেরোচ্ছে, এবং 2কেও যদি আপনি ভাগ করেন 1 এবং 2 ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবেন না। তাহলে এখানেও আমার 1 বেরোচ্ছে, তাহলে এখানেও 1 আছে, এখানেও 1 আছে, এজন্য এটা হলো সহমৌলিক সংখ্যা। সেমভাবে যদি আপনি এটাও করেন দেখবেন এটাও এখানে একটা 1 আসবে আর 3 আসবে, এখানে 1 আর 5 দ্বারা শুধু আপনি ভাগ করতে পারবেন, যার ফলে দুইটার মধ্যেই 1 আসবে। এটি হলো সহমৌলিক সংখ্যার অনুপাত হিসাবে লেখা যায়, এজন্য বলা হয়েছে। তো সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশই মূলদ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা হতে পারে, ভগ্নাংশ হতে পারে মূলদ সংখ্যার ক্ষেত্রে। অমূলদ সংখ্যা কি? যে সংখ্যাকে পি এবং কিউ আকারে প্রকাশ করা যায় না, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ অসমমান 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়। তাহলে পূর্ণবর্গ নয়
এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ নয় মানে কি দেখুন, টু কিন্তু কোনো পূর্ণবর্গ নয়। দেখুন এর সাথে কতগুলা দশমিক দিয়ে 41, 42 মানে 4, 1, 4, 2, 1, 3 এভাবে চলতেছে, ঠিক আছে। স্বাভাবিকভাবে 3ও 1.732 ডট 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 মানে আরও সংখ্যা আছে, এবং √5/2 এরও 1.13। এগুলা একটা হচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যা নয়। যেমন পূর্ণবর্গ কোনগুলো, যেমন যদি আমি লিখি যে এই জায়গায় লিখলাম 16, তাহলে 16-র উপরে যদি 4 পাওয়ার দেই, তাহলে এই যে এটা হলো আমার পূর্ণবর্গ। যদি আমার 16-র উপরে যদি আমার এরকম একটা √ওভার দেওয়া থাকতো, তাহলে এটা হয়তো কি পূর্ণবর্গ। তো এখানে এরকম কোনো পূর্ণবর্গ থাকবে না, এটা হলো অমূলদ সংখ্যার কি একটা শর্ত। ইত্যাদি অমূলদ সংখ্যা। কোনো অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না। তাইলে পূর্ণ সংখ্যাকে কি করা যায় না, দুইটি পূর্ণ সংখ্যাকে অনুপাত হিসাবে প্রকাশ করা যায় না। তাহলে দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ হচ্ছে মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করা হলে একে দশমিক ভগ্নাংশ বলা হয়। যেমন 3.0 মানে সংখ্যার পরে দশমিক একটা নির্দিষ্ট সংখ্যার পরে দশমিক দেওয়া যে সংখ্যাগুলো থাকবে, এটা হচ্ছে আমার দশমিক ভগ্নাংশ। যেমন 5/2 2.5, এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। এবং এখানে হচ্ছে দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা সসীম হলে এদেরকে সসীম দশমিক ভগ্নাংশ বলে। সসীম মানে হচ্ছে একটা সীমারেখা পর্যন্ত তাকে গোনা যাবে, কিন্তু এটা হচ্ছে সসীম মানে নির্দিষ্ট সংখ্যক। এবং অঙ্ক সংখ্যা অসীম হলে, অসীম মানে সীমাহীন, এদেরকে অসীম দশমিক ভগ্নাংশ বলা হয়। যেমন 0.52, 3.41, 5.2 ইত্যাদি হলো সসীম দশমিক। যেমন এটা দেখা যাচ্ছে যে গোনাই যাচ্ছে দুইটা সংখ্যা দশমিকের পরে, আর এটা দশমিকের পরে চারটা সংখ্যা, ভগ্নাংশ দশমিক। এবং 4/3 এটা কি এই দশমিক ভগ্নাংশ। এবং √5 এই যে দেখেন এটা চলমান, ঠিক আছে। ইত্যাদি হলো অসীম দশমিক, মানে এটা গোনাই যাচ্ছে না, এই যে যাচ্ছে শুধু ডট 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 দিয়ে চলমানই আছে। এজন্য এটাকে বলা হয়েছে যে অসীম মানে সীমাহীন, এর কোনো শেষ নাই। এজন্য এটাকে বলা হয়েছে অসীম ভগ্নাংশ। আবার অসীম দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে দশমিক বিন্দুর পর কিছু অঙ্কের পুনরাবৃত্তি হলে তাদেরকে অসীম আবৃত্তি দশমিক ভগ্নাংশ, এবং অঙ্কগুলোর পুনরাবৃত্তি না হলে এদেরকে অসীম অনাবৃত্তি ভগ্নাংশ বলা হয়। যেমন এই যে 122কে 99 দ্বারা ভাগ করলে দেখা গেছে 0.23 এরকম ডট ডট দিয়ে চলতেই আছে। 5-এর পরে এই যে 1, 6, 5, 3, এই যে উপরে দেখেন একটা ডটের মতো আছে, দেখছেন। তো এই ডটের মতো সংখ্যাটাকে ডটের মতো এই সংখ্যাটা দ্বারা বোঝানো হয়েছে যে এরকমের 654, এই যে 654 এরকমের আরও 654 আছে, মানে এরকমের এই সংখ্যাটার পরে আরও এরকমের 654 সংখ্যা আছে। তো এইভাবে চলতেই আছে। ইত্যাদি অসীম আবৃত্তি দশমিক সংখ্যা, এবং 0 এত, 2 এত ইত্যাদি অসীম অনাবৃত দশমিক সংখ্যা, মানে এগুলা অনাবৃত, কোনো আবৃত করা হয় না। আর এটাকে কি এর উপরে দশমিক ফুটা দিয়ে আবৃত করা হয়েছে, যার ফলে এটা আবৃত সংখ্যা আর এটা অনাবৃত সংখ্যা। আচ্ছা, বাস্তব সংখ্যা। সকল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। যেমন নিচের সংখ্যাগুলো বাস্তব সংখ্যা: 0, +-1, +-2, +-3, মানে তোমার নেগেটিভ হোক, ধনাত্মক হোক অথবা ঋণাত্মক হোক, সব ধরনের সংখ্যাই কি বাস্তব সংখ্যা। এবং ধনাত্মক সংখ্যা, 0 থেকে বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলা হয়। যেমন 2, 1/2, 3/2, √2 ইত্যাদি। ধনাত্মক বলতে তো আমরা স্বাভাবিকভাবে কী বুঝি, মানে আমাদের
যে ধন সম্পদ আছে বা অর্থ সম্পদ আছে, টাকা হাতে আছে, সেটা হলো ধনাত্মক। আর মানুষের কাছ থেকে আমরা ঋণ আছি, তাহলে সেটাকে কি বোঝায়? ঋণাত্মক, মানে আমরা ঋণী আর কি। তো ঋণাত্মক সংখ্যা, শূন্য থেকে ছোট সকল বাস্তব সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা। এই যে মানে মাইনাস দেনা থাকলে আমরা বলি না যে আমি ঋণ আছি রে, এরকমের একটা কথা আর কি, ঋণাত্মক ইত্যাদি ঋণাত্মক সংখ্যা। এই যে অঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক সংখ্যা আর ধনাত্মক সংখ্যা একই। শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলে। যে এই যে বলা হয়, যেমন 0.3 বা 3 হাফ, 0.612, এগুলো হচ্ছে কি ইত্যাদি অঋণাত্মক সংখ্যা। এই যে নিচের চিত্রে আমরা বাস্তব সংখ্যা শ্রেণীবিন্যাস দেখতে পাচ্ছি। তাহলে আজকে আমরা যে সকল জিনিসগুলো শিখলাম, সবগুলা জিনিস এই ছকে দেওয়া আছে। যেমন বাস্তব সংখ্যা শিখেছি, মূলদ সংখ্যা শিখলাম, অমূলদ সংখ্যা শিখলাম, পূর্ণ সংখ্যা শিখলাম, ভগ্নাংশ, ধনাত্মক, ঋণাত্মক, সাধারণ, দশমিক, মৌলিক, যৌগিক, প্রকৃত, অপ্রকৃত, মিশ্র, সসীম, অসীম আবৃত্তি, অসীম অনাবৃত্তি, দশমিক। তাহলে আমরা সবগুলাই মোটামুটি বাস্তব সংখ্যার পুরো অধ্যায়টা আমরা কভার করেছি। তো পরবর্তী অধ্যায়ে আমরা ইনশাল্লাহ নতুন অঙ্কে ফিরে যাব। আজকে মোটামুটি এই বলে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।